আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন পর আবারও তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছে, যে অধিকার স্বৈরাচারী শাসন আমলে কেড়ে নেওয়া হয়েছিল। সোমবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে প্রায় আধা ঘণ্টাব্যাপী এক টেলিফোন আলাপে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এই আলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত বিষয়, আসন্ন জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়েও আলোচনা হয়। আলোচনার ফল হিসেবে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক কমে 20% নামিয়ে আনার বিষয়টি উল্লেখ করা হয়। আলাপকালে মার্কিন বিশেষ দূত শহীদ ওসমান হাদির বৃহৎ জানাজার কথাও স্মরণ করেন। র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেওয়া হবে আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের এই আদেশ দেওয়ার কথা রয়েছে। গ্রেফতারকৃত সেনা কর্মকর্তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, কর্নেল KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম। পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাবুবাজারের হাজে টাওয়ার নামের 13তলা ভবনের 6 তলায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, ভোর 6টা 40 আগুনের খবর পেয়ে মাত্র 5 মিনিটের মধ্যেই তাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে সদরঘাট ফায়ার স্টেশনের 2টি, সিদ্দিক বাজারের 5টি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনের 2টি সহ মোট 9টি ইউনিট কাজ করে। সকাল 7টা 20 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল 8টা 10 পুরোপুরি নির্বাপন করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস বলছে, এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আমাদের লোকজন প্রথমে আইসা একটা পার্টি আগুন নিবানোর কাজ শুরু করছে, আর আরেকটা সিঁড়ি আছে পিছন সাইডে, এটা আবাসিক লোকজন নামা শুরু করে 13তলা পর্যন্ত আমাদের লোকজন উঠছে এবং সবাইকে রুম থেকে বের করে নিয়ে আসছে, কোনো সমস্যা হয়নি। নাটোরের সর্বোচ্চ বিদ্যাপীঠ নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ, আন্দোলন সংগ্রাম সহ নানা ইতিহাসের ধারক জেলার এই শিক্ষা প্রতিষ্ঠানে নেই ছাত্র হোস্টেল। একমাত্র ছাত্রাবাসটি পরিত্যক্ত ঘোষণার 1 দশক পার হলেও নির্মাণ হয়নি নতুন কোনো ছাত্রাবাস। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আবাসিক শিক্ষার্থীদের। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। 1956 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত হয় নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ, যা NS কলেজ নামে পরিচিত। HSC থেকে মাস্টার্স পর্যন্ত প্রায় 12,000 শিক্ষার্থীকে পড়ানো হয় কলেজটিতে। শিক্ষার্থীদের আবাসনের জন্য 1969 সালে নির্মাণ করা হয়েছিল শেরেবাংলা ছাত্রাবাস নামের দ্বিতল ভবনটি। 2015 সালে একমাত্র ছাত্রাবাসটি পরিত্যক্ত ঘোষণার পর 1 দশকেও আর কোনো ছাত্রাবাস পায়নি কলেজটি। আমি প্রতিনিয়ত 20 কিলোমিটার দূর থেকে নবাব সিরাজউদ্দৌলা কলেজে আসি। আমাদের এই যে ছাত্র হোস্টেলটা রয়েছে, এটা এখনো মেরামত হয়নি। যেখানে ছাত্ররা বাইরে থাকছে ডাবল খরচ দিয়ে। বাইরে ছাত্ররা যে টাকা দিয়ে থাকে, সেই টাকা দিয়ে তাদের পরিবারের পক্ষে অনেকটাই কঠিন হয়ে পড়ে কিংবা কষ্টসাধ্য হয়ে পড়ে তাদেরকে চালানো। কলেজ কর্তৃপক্ষ বলছে, তারা 6 তলা বিশিষ্ট একটি ছাত্রাবাসের আবেদন জমা দিয়েছে, কিন্তু শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দূর দূরান্ত থেকে কলেজ করে, এতে শিক্ষার্থীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিকমতো তারা ক্লাসে আসতে পারে না, বা সময় মতো পরীক্ষার হলে সেই পরীক্ষা দেওয়ার জন্য তাদের ব্যাহত হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিকট আমরা একটি আবেদন পাঠিয়েছি। আমরা ওই আবেদনটা প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। এখন বর্তমানে আমাদের কোনো হোস্টেল প্রজেক্ট চালু নেই। পরবর্তীতে চালু হলে আমরা ওইটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। ছাত্রদের আবাসন সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এমনটির প্রত্যাশা ভুক্তভোগী ছাত্রদের। NTV নিউজ ডেস্ক।
পাতানো নির্বাচনের মাধ্যমে এই দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। অতীতের সকল অপবাদ ঘুচিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর নির্বাচন দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও DCSPদের সঙ্গে মতবিনিময়ের শুরুতে এই মন্তব্য করেন সিইসি। বলেন, আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চাই ইসি। খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন তিনি। অন্যদিকে পুলিশের আইজিপি বাহরুল আলম বলেছেন, 5 আগস্টের পর আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় নানা অসুবিধায় পড়তে হয়েছে। কিছু হলেই দাবি দেওয়া আদায়ের নামে রাস্তা, মহাসড়ক অবরোধ করা হচ্ছে। এখন এসব বন্ধের সময় এসেছে। এজন্যই সব জায়গায় আইনের শাসন প্রতিষ্ঠার উপর জোর দিতে হবে। আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই, এই কথাটা বলেছিলাম একদম ডেলিবারেটলি, কারণ আমাদের উপরে সামষ্টিকভাবে একটা ব্লেম করা হচ্ছে, সবাইকে ব্লেম করা হচ্ছে যে উই হ্যাভ অ্যাবসলিউটলি ফেইলড ইন আওয়ার রেসপন্সিবিলিটি, পার্টিকুলারলি ইন ডেলিভারিং এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। আমরা বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। মেহেরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও একজন। সকালে ট্যাংরামারি আশরাফপুর সড়কের একটি ইটভাটার পাশে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী লিজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোহাম্মদ রকিবুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জামিয়াতে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির নির্বাচনী সমঝোতা হয়েছে। যেসব আসনে জামিয়াতে উলামায়ে ইসলামের প্রার্থী থাকবে সেখানে বিএনপির কোনো প্রার্থী থাকবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনি একথা বলেন। সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৫ম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন, এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না, সেটা আমরা অনেক আগেই ঘোষণা দিয়েছি। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ধর্ম শিক্ষক হিসেবে বিধি মোতাবেক নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার থাকবে অথবা বিবেচনা করা হবে। আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে ১৪ জনকে গুমের পর টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন TFI সেলে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে এই মামলার বিচার শুরু হলো। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ এ আদেশ দেন। আগামী ২১ জানুয়ারি এই মামলার সূচনা বক্তব্যে উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে। মামলার ১৭ আসামির মধ্যে গ্রেপ্তার থাকা ১০ সেনা কর্মকর্তার উপস্থিতিতে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গ্রেপ্তার থাকা সেনা কর্মকর্তারা হলেন ৪ জন ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, কামরুল হাসান ও মোহাম্মদ মাহবুব আলম, ৩ জন কর্নেল KM আজাদ, আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান। এছাড়া ৩ জন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, সাইফুল ইসলাম সুমন ও মোহাম্মদ সারোয়ার বিন কাশেম। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যদি বারংবার সেনাবাহিনী কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, এটা একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে, যেটা অনাকাঙ্ক্ষিত। এবং এই কারণেই মাননীয় চিফ প্রসিকিউটর আজকের ট্রাইব্যুনালে এই বিষয়টি আবার উল্লেখ করেছেন এবং ট্রাইব্যুনালও এই বিষয়ে একমত পোষণ করেছেন যে এখানে র্যাবের বিচার হচ্ছে কিংবা র্যাবের অপরাধী সদস্যদের বিচার হচ্ছে, এই বিষয়টি তিনি পরিষ্কার করেছেন।
শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং ৩০ কার্যদিবসের মধ্যে বিচার কার্য সম্পন্নের দাবিসহ ৩ দফা দাবিতে শহীদি শপথ পাঠ কর্মসূচি পালন করবে ইনকেলাব মঞ্চ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে এই শপথ পাঠ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি শেষে আয়োজিত সমাবেশ থেকে ইনকেলাব মঞ্চের নেতৃবৃন্দ এই শহীদের শপথ পাঠ কর্মসূচির ঘোষণা দেন। তারা জানান, শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের গড়িমসি না করার দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। অন্তহীন সমস্যায় জর্জরিত শিল্প অধ্যুষিত সংসদীয় আসন গাজীপুর ৩। ভোটারদের অভিযোগ, প্রার্থীরা প্রতিশ্রুতি দিলেও অনেক প্রতিনিধি সেগুলোর বাস্তবায়ন করেনি। মাদক, অপরাধ এবং পরিবেশ দূষণে জর্জরিত এই আসনে যোগ্য প্রার্থী বাছাই করতে চান ভোটাররা। আসনটিতে ভোটের লড়াইয়ে আলোচনায় বিএনপি ও জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ স্বতন্ত্র প্রার্থীরাও বদলে দিতে পারে ভোটের হিসাব নিকাশ। গাজীপুর ৩ আসনের বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের প্রধান, ছবি তুলেছেন আনোয়ার হোসেন মিলন। অক্সিজেনের ভাণ্ডার খেত সুবিশাল ভাওয়াল বন আর তুরাগ শীতলক্ষার বুকে গড়ে ওঠা জনপদ গাজীপুর। দেশের মোট পোশাক রপ্তানির অর্ধেকেরও বেশি তৈরি হয় শিল্প অধ্যুষিত এই জেলায়। গাজীপুরের 5টি আসনের মধ্যে গুরুত্ব বিবেচনায় আলোচনার শীর্ষে শিল্প কারখানা নগরী খ্যাত শ্রীপুর অঞ্চল। শীতলক্ষার তীর ঘেঁষে গড়ে ওঠা এই সংসদীয় আসনটিতে মোট 10টি জাতীয় নির্বাচনের 6টিতে জয়ী হয়েছে আওয়ামী লীগ। বিএনপি 2 বার এবং 1 বার করে এই আসনে পাশ হয় স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থীরা। 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট। জনপ্রিয়তায় এই আসনটিতে বিএনপির সাথে সমানভাবে এগিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 5 লাখেরও বেশি ভোটারের এই আসনে তরুণ এবং নতুন ভোটাররা হবেন নির্বাচনের মূল ফ্যাক্টর। শ্রমিক ডেডিকেটেড হাসপাতাল খুবই জরুরি। যারা ইস্তেহারে এই জিনিসটা রাখবে, আমরা তাদেরকে ভোট দেবো। তরুণের যে প্রথম ভোটটা আমরা চাচ্ছি যে একটু ভালো একটি ব্যক্তিকে যে আগামী শ্রীপুরে আমাদের তরুণদের যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়া যেন পূরণ করে। তারা মুখে যা বলছেন তা যদি অন্তত বাস্তবায়ন হয়, তাহলে ওই যে আমাদের যেমন ভূমি অব্যবস্থাপনা, প্রাকৃতিক বিপর্যয়, পরিবেশ বিপর্যয়, আমাদের বনও যেমন লুপ্ত প্রায়, এ থেকে উত্তরণ ঘটবে। রাতের 4টাতেও জমে উঠেছে নির্বাচনী আলাপ। বুঝে শুনে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে এরকম শত যোগ্য প্রার্থী চাই। কেডা নির্বাচন হয়ে আইব, কেডা দেশ চালাইব, এটা আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে রাস্তাঘাট উন্নয়ন চাই। ছেলেমেয়েরা খারাপ হয়ে দিতেছে গা, অনেক এই মাদকের ব্যবসা বাণিজ্য করতেছে। মাদকের এটা বড় আকারের ধারণা, এটা আমরা একটা সমাধান চাই। সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকের ভয়াল থাবা থেকে এই অঞ্চলকে মুক্ত করার অঙ্গীকার করেন বিএনপি ও জামায়াতের প্রার্থী। এই স্বাধীনতার পরে 54 বছর যা হয়েছে, আগামী 5 বছরে তার চেয়ে বেশি হওয়া সম্ভব যদি এই দেশটাকে আমরা দুর্নীতিমুক্ত করতে পারি। কিছু স্বার্থান্বেষী মহল চাঁদাবাজির কারণে এই এলাকাটাকে কলুষিত করে ফেলছে। আমরা এটা হতে দেব না। চাঁদাবাজ মুক্ত শ্রীপুর গর্ব ইনশাআল্লাহ। প্রধান লড়াই মাদক, সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে। আমি মাদক মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এই এলাকা। যা এই জন্য যত ঝুঁকি নিতে হয় আমি নিতে রাজি আছি। এবার তো আমরা আশাবাদী যে সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি জিতবে। শিল্প বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দূষণমুক্ত শিল্পনগরী উপহার দেওয়ার কথা জানান প্রার্থীরা। স্বাধীনতার 54 বছরেও নির্বাচনে গাজীপুরের এই আসনটিতে দফায় দফায় প্রতিনিধির পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি এই অঞ্চলের মানুষের ভাগ্যের। নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা নানান প্রতিশ্রুতি দিলেও ভোটাররা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, তাদের প্রত্যাশা বাস্তবায়নযোগ্য প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে এই অঞ্চলের মানুষের অপ্রাপ্তির দুঃখ বুঝবে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, শ্রীপুর, গাজীপুর।
চাঁদপুর ২ আসনে বিএনপির প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে এমন অভিযোগ করেছেন তিনি। সকালে মতলব দক্ষিণ উপজেলার নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। বলা হচ্ছে মামলা রয়েছে, ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাস্তবে এসবের কোনোটিই সত্য নয়। এসব মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি জানান। দেশের বাজার ইতিহাস সৃষ্টি করল স্বর্ণের দাম। নতুন করে আরও ৩,৯৬৬ টাকা বেড়ে ভরি প্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,২২,০৮৩ টাকা। গতকাল বিজ্ঞপ্তি দিয়ে এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আজ মঙ্গলবার থেকে দাম কার্যকর করা হয়েছে। নতুন দামে এখন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ২,১১,৯৯৩ টাকায়, ১৮ ক্যারেটের ১,৮১,৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ১,৫১,৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৮৮ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যেখানে দাম বাড়ানো হয়েছে ৬১ বার আর কমেছে মাত্র ২৭ বার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠন। দুপুরে জামালপুর শহরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। পরে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জ শহরের রথখোলা এলাকায় দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করে বিএনপি ও এর সহযোগী সংগঠন। ভৈরবে আলোচনা সভা ও আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা। ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের প্রেস ক্লাব চত্বর থেকে একটি মিছিল বের হয়। নেত্রকোনায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল। ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের মৃত্যু নাড়া দিয়েছে মানুষের বিবেককে। নৃশংস এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। নিহত দীপুর পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন মানবাধিকার সংগঠনের নেতারাও। তাদেরও দাবি দীপু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি। ময়মনসিংহ থেকে আয়ুব আলীর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হামলায় নিহত দীপুচন্দ্র দাসের বাড়িতে থামেনি শোকের মাতম। স্বামী ও সন্তান হারানোর বেদনায় পুরো পরিবার এখন স্তব্ধ, হতবিহ্বল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শোকই যেন তাদের পরিবারের নিত্যসঙ্গী। আমি ফাঁসির বিচার চাই গো, আমার বাবারে জিবাই পুরছে গো। যারা যারা এই ঘটনার সাথে যুক্ত প্রত্যেকের ফাঁসি চাই। আমার শ্বশুর তো কাজ করতে পারে না, ঘাড় ভাঙা পা ভাঙা, ওর উপরে এই সংসারটা চলতে, কিভাবে সংসার চলবো। বাংলাদেশে ওরা এমন বিচার হোক যাতে আমার মতো বাবা আর যাতে কোনো সন্তান হারাতে না হয়। প্রতিদিনই বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। আর্থিক সহায়তা সহ দেয়া হচ্ছে নানা আশ্বাস। নৃশংস হত্যাকাণ্ডের শিকার দীপু দাসের গ্রামের বাড়িতে তারাকান্দায় যান প্রখ্যাত আলোকচিত্র শিল্পী শহীদুল আলম, লেখক ও নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ সহ 16 সদস্যের একটি প্রতিনিধি দল। দীপু হত্যার বিচার নিশ্চিত করার জন্য পরিবারের সাথে থাকার প্রতিশ্রুতি দেন তারা। মব এরকম তৈরি করে যে কোনো কারো ক্ষেত্রে ট্যাগ করে তাকে একভাবে আখ্যায়িত করে হুমড়ি করে এতগুলি মানুষ তার উপরে পড়বে এবং সেখানে সরকার নির্বিকার থাকবে, সেটা কোনোভাবেই হতে পারে না। আমরা ক্ষুব্ধ, আমরা ব্যথিত, আমরা এসেছি ন্যায় বিচারের আশায়। ইসলাম ধর্মের অবমাননা কোনোভাবেই আপনি হত্যা করে আপনি ইসলাম ধর্মের প্রতি সম্মান আনতে পারেন না। যারা কিনা শান্তি প্রতিষ্ঠা করতে পারে না তারা হচ্ছে ইসলাম ধর্মের শত্রু। দীপুর মতো আর এমন মৃত্যু যেন কারো না হয়, এজন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এনটিভি নিউজ ডেস্ক।
এদিকে দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরের শিশু আয়েশাকে ঘরে আগুন দিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে মৌলভীবাজার সচেতন সনাতনী যুব সমাজের আয়োজনে শহরের চৌমোহনা এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা ভালুকায় দীপু চন্দ্র ও লক্ষ্মীপুরের 7 বছরের শিশু আয়েশাকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করতে হবে বলে দাবি জানান। এই সময় তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহীদ ওসমান হাদির লড়াই সংগ্রামকে সারা দেশে ছড়িয়ে দিতে 24 ও 25 ডিসেম্বর দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। পাশাপাশি এসব কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানানো হয়। এছাড়া সোমবার ঘোষিত 3 দফা দাবি বাস্তবায়ন না হলে 26 ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বিকেলে রাজধানীর শাহবাগে শহীদী শপথ পাঠ অনুষ্ঠান শেষে তিনি এসব কর্মসূচির ঘোষণা দেন। বলেন, ওসমান হাদিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যারা ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে তাদের সঙ্গে কোনো ধরনের সুশীলতা দেখানো যাবে না। ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এই আন্দোলনে সামিল হবেন বলে আশা প্রকাশ করেন আব্দুল্লাহ আল জাবের। আগামী 26 তারিখ আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের পেজে আমাদের 26 তারিখের যেই কর্মসূচি রয়েছে সেটা ঘোষণা করব। 24 এবং 25 তারিখ আপনারা পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বে ওসমান হাদিকে পৌঁছে দিন। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম মহানগর দায়রা জজ আদালতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এর ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক মামলাটি হস্তান্তরের এ আদেশ দেন। বাদীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, নৃশংস ও চাঞ্চল্যকর আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গত 1 জুন আদালতে চার্জশিট দাখিল করেন। 15 আগস্ট শুনানি শেষে আদালত ওই চার্জশিট গ্রহণ করেন। চার্জশিটভুক্ত মোট 39 আসামির মধ্যে 17 জন বর্তমানে পলাতক। মামলার বাদী জামাল উদ্দিন জানান, মামলা হওয়া সত্ত্বেও এখনও দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত না আসায় জনমনে গভীর উদ্বেগ বিরাজ করছে। আজও দেশের বিভিন্ন স্থান থেকে জাতীয় নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন প্রার্থীরা। রংপুর 4 আসনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়েছে। দিনাজপুর 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইসলাম বীরগঞ্জ নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। অন্যদিকে দিনাজপুর 2 আসনে বিএনপি প্রার্থী সাদিক রিয়াদ চৌধুরী পিনাকো মনোনয়নপত্র সংগ্রহ করেন। লালপুর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নাটোর 1 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি প্রার্থী তাইফুল ইসলাম টিপু। নাটোর 3 আসনে বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার সমর্থকরা। নওগাঁ 6 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। এনসিপির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আলোচিত নারী তনিমা তন্নিকে আসামি করে সোনারাঙ্গা থানায় মামলা দায়ের করেছে স্ত্রী
ফাহমিদা আক্তার। একমাত্র আসামি তনিমা তন্নি জেলা যুব শক্তির সদস্য সচিব। মোতালেবের স্ত্রী ফাহমিদা আক্তার জানান, তার স্বামী মোতালেবকে ফোন করে ডেকে নিয়ে গেছে বলে তনিমা তন্নিকে আসামি করা হয়েছে। বিকেলে এই মামলায় গ্রেফতার দেখে আদালতে প্রেরণ করে তনিমার রিমান্ডের আবেদন জানানো হবে। গতকাল মহানগরীর টুটপাড়া থেকে তন্নিকে আটক করা হয়। এদিকে কেএমপি ডিসি তাজুল ইসলাম জানান, মোতালেব শিকদারকে গুলির ঘটনার সব রহস্যের জট খুলেছে, তবে তদন্তের স্বার্থে প্রকাশ করা যাবে না। আলামত সহ অনেক কিছু উদ্ধার করা হয়েছে। অনেকগুলো চাঞ্চল্যকর তথ্য পেয়েছি তার কাছ থেকে, এবং তার ওখানে অনেকেরই আসা যাওয়া ছিল, আনাগোনা ছিল, এবং তার ওখানে আপনারা দেখেছেন যে অনেকে ইয়াবা সেবন করতো, বিভিন্ন ধরনের মাদক সেবন করতো। কারা গুলি করেছে এখন আমরা তদন্তের স্বার্থে বলছি না, বাট আমরা নাম পেয়েছি, আমরা তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করব। ৮ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রংপুর তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি ঘণ্টাব্যাপী অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এই সময় শিক্ষার্থীরা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অবরোধ শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে গাজীপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীরা পর্ব সমাপনী পরীক্ষা বর্জন কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে। ঢাকার উদ্দেশ্যে আগামীকাল লন্ডন ছাড়ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরদিন 25 ডিসেম্বর পূর্বাচল 300 ফিট এলাকায় তারেক রহমানের সংবর্ধনার স্থান পরিদর্শনে গিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী প্রত্যাশা করেন 1.25 কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারের পাশাপাশি দল থেকেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। 17 বছরেরও বেশি নির্বাসিত জীবন শেষে আগামী 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তাকে বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা। উনি নেমে একেবারে এই মঞ্চে এসে যে জনসমাগম হবে তাদের সামনে শুভেচ্ছা দিয়ে উনি তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, আজকে চিকিৎসাধীন অবস্থায়, তাকে দেখে তারপরে তিনি বাসায় যাবেন। 1.25 কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় ইনশাআল্লাহ। আমাদের অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে। দীর্ঘ 1.5 যুগের বন্ধুর পথ পাড়ি দিয়ে বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে ঘিরে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি। রাজধানী গুলশানে এবং বগুড়ায় প্রস্তুত করা হয়েছে বাসভবন। নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের অভ্যর্থনার প্রস্তুতি। দলের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে দেওয়া হচ্ছে না কোনো ছাড়। ইফতেখার রেজার রিপোর্ট। 111 সরকারের দেয়া মামলায় 2008 সালে 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তারেক রহমান। সেই থেকেই লন্ডনে বসবাস করে আসছিলেন তিনি। লন্ডন থেকে পরিচালনা করছিলেন দলের সকল কাজকর্ম। চেহারার একটা বিরাট পরিবর্তন হবে। এই 1.5 যুগ সময়কালে কখনো কখনো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়ে দেখে এসেছেন তারেক রহমানকে। এছাড়া দীর্ঘ এই সময়ে মা বেগম খালেদা জিয়ার সাথে খুব একটা দেখা হয়নি তারেক রহমানের। সবশেষ দেখা হয় আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর চলতি বছরের জানুয়ারি মাসে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশের রাজনীতির বাঁক বদলেছে বারবার। এরই মধ্যে 25 ডিসেম্বর দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাসার প্রস্তুতি সেই যারা বাসা নির্মাণ কাজ করে এরা মানে তাদের প্ল্যান অনুযায়ী এগিয়ে নিচ্ছে, সব কিছুই ভালো চলতেছে, ভালো প্রস্তুতি আছে এবং we're moving forward in a good way in all directions. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানাচ্ছে দলটি। তিনি নামবেন এবং তাকে অভ্যর্থনা জানাবার ক্ষেত্রেও বিমানবন্দরে খুবই বড় কোনো আয়োজন সেখানে নেই। শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। তারপরে তিনি তার মাকে দেখার জন্য, মূলত সেটি তার মূল গন্তব্যস্থল। এবারকার হাসপাতালে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন থেকে সেখানে চিকিৎসাধীন রয়েছেন, তিনি তাকে দেখতে যাবেন সবচেয়ে আগে। তারেক রহমানের বগুড়ার বাড়িতেও চলছে শেষ সময়ের সংস্কার ও শোভাবর্ধনের কাজ।
সেখানে কাজ হচ্ছে, রাত দিন কাজ হচ্ছে, যা ওনার আছে ওটাই হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন বা কিছু একটু চেঞ্জ, সামান্য কিছু চেঞ্জ, এটাই হচ্ছে। আর আপনার এলাকায় যেটা যে সব মানুষের মুখে মুখে কবে আসবে, বাড়িটিতে থাকবে বাড়তি নিরাপত্তাও। প্রায় দেড় যুগ পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে ঘিরে প্রস্তুত করা হয়েছে তার বাসভবন। তার নিরাপত্তা নিয়ে দলের পক্ষ থেকে রাখা হচ্ছে না কোনো ধরনের কোনো কমতি। দেশে ফেরার পর পূর্বাঞ্চল এলাকায় দেওয়া হবে তাকে গণসংবর্ধনা। নেওয়া হয়েছে সেখানেও প্রস্তুতি, রাখা হচ্ছে যথেষ্ট নিরাপত্তা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, যোগসাজশ করে পাতানো নির্বাচন করা হয়েছে। অতীতের এসব অপবাদ ঘুচিয়ে আইনের শাসনের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, সর্বত্র অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারলে নির্বাচন কমিশনকে পুলিশের পক্ষে সহায়তা করা সম্ভব নয়। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। আগামী বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বরাবরই উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসছে নির্বাচন কমিশন। নির্বাচন সামনে রেখে মঙ্গলবার রাজধানী আগারগাঁয়ে নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ডিসি ও এসপিদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা আয়োজন করা হয়। এই সময় মাঠ পর্যায়ের কর্মকর্তারা ইসির কাছে ভোটের বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। সবার শুরুতেই বক্তব্যে সিএসি বলেন, যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ। সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। তাই এই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই, এই কথাটা বলেছিলাম একদম ডেলিবারেটলি, কারণ আমাদের উপরে সামষ্টিকভাবে একটা ব্লেম করা হচ্ছে, সবাইকে ব্লেম করা হচ্ছে যে উই হ্যাভ অ্যাবসলিউটলি ফেইলড ইন আওয়ার রেসপন্সিবিলিটি, পার্টিকুলারলি ইন ডেলিভারিং এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। এই ক্রান্তি লগ্নে আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে, আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না রে ভাই। অবশ্য পুলিশ মহাপরিদর্শক বলেন, সব জায়গায় শৃঙ্খলা না ফিরলে নির্বাচনে ইসিকে সহায়তা করা সম্ভব হবে না। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে সিএসি আশঙ্কা প্রকাশ করেন, বাংলাদেশের দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের মতো ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। একটা লাশ পুড়িয়ে দিয়েছে, একটা হিন্দু ভদ্রলোকের লাশ পুড়িয়ে দিয়েছে। এই ধরনের ইনসাইটমেন্ট অনেক হবে। কমিউনাল হারমোনি মাস্ট বি মেনটেইনড। এইটা আমি আই রিকোয়েস্ট ইউ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশে যারা আছেন, যাতে আমাদের কমিউনাল হারমোনি মেনটেন হয়, এটা আপনাদেরকে কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে। এছাড়াও নির্বাচনের মাধ্যমে দেশকে ভালো পর্যায়ে রেখে যাওয়ার সকলের দায়িত্ব বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। আমার ঘুম হারাম। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে ক্ষমতায় যেতে পারলে গণতন্ত্রকে সুসংহত করা, আইনের শাসন কায়েম, বাক স্বাধীনতা নিশ্চিত এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তি দেওয়ার অঙ্গীকার রয়েছে বলে জানালেন বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির শীর্ষ নেতারা। রাজধানীতে এক নির্বাচনী সংলাপে এমন প্রত্যাশার কথা জানান তারা। তবে আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা প্রকাশ করে নির্বাচন হওয়া নিয়েও প্রশ্ন ছিল কারো কারো। হাসান মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার নির্বাচনী সংলাপের এই আয়োজন করে ডেইলি স্টার। সংলাপের প্রথম পর্বে বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা অঙ্গীকার করেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশ গঠনে জুলাইয়ের শিক্ষাকে কাজে লাগাতে না পারলে পুনঃ আবির্ভাবের শঙ্কা থাকবে ফ্যাসিবাদের। নারী, পুরুষ, ধনী, দরিদ্র, ধর্ম ভিত্তিতে, জেন্ডার ভিত্তিতে, যে কোনো ভিত্তিতে হোক, তার একটাই পরিচয়, সে হলো নাগরিক। এই যে জুলাই সনদ হলো, এটা আমরা বাস্তবায়নের জন্য আমাদের দলের পক্ষ থেকে হার্ট অ্যান্ড সোল আমরা চেষ্টাও করব এবং এই জন্য প্রয়োজনে সেকেন্ড লড়াই আমরা যাব। ক্যান্ডিডেটরা অনলাইনে ঘোষণা দিয়ে 25 লাখ টাকা
পোস্টারিং সবকিছু আমরা মেনে চলার এবং সেই নির্দেশনা আমরা আমাদের জায়গা থেকে দিয়েছি। কিন্তু এটা যদি অন্য দল না মানে, বিশেষত বড় দল যারা, তাহলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা থাকে না। গণতন্ত্রকে সুসংহতকরণ, দুর্নীতি প্রতিরোধ, মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতের পাশাপাশি দেশকে নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলে আইনের শাসন নিশ্চিতের মধ্য দিয়ে অর্থনৈতিক মজবুত ভিত তৈরির প্রত্যয় ছিল দলগুলোর অঙ্গীকারে। গণতন্ত্র হচ্ছে একটা কালচার, আমার মন মানসিকতা সব কিছুকে গণতান্ত্রিক করতে হবে। আমি আপনার একমত নই, সুতরাং আমি আপনার মব তৈরি করে আপনাকে মেরে দিলাম, ডেলিস্টার পুড়িয়ে দিলাম, অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র নয়। গণতন্ত্রকে আপনাকে নারিশ করতে হবে, তৈরি করতে হবে, দিনে দিনে দেখতে। এখানে তো সেই সুযোগই পায়নি 50 বছরে। প্রশ্নই ওঠে না, এত রক্ত এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা, এটা কোন ধরনের মানসিকতা, প্রশ্নই ওঠে না। জনগণ রাজনৈতিক প্রতিশ্রুতি শুধু শুনতে চায় না, প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়, এমনটাও উল্লেখ করেন তারা। 200 আওয়ামী লীগ কর্মী এটা বিএনপিতে যোগদান করেছে, ঘটা করে, আয়োজন করে, মিডিয়ার সামনে, সকলের সামনে, এসপির সামনে তারা এসে বিএনপিতে যোগদান করেছে, যেখানে জুলাই গণহত্যার মামলার আসামিরাও রয়েছে। এবং আমাদের কমিটমেন্ট আছে যে আমরা একটা মুক্ত গণমাধ্যমকে আমরা শুধু সমর্থন করি না, আমরা এটাকে আরও এনরিচ করার জন্য কাজ করব। তবে অবশ্যই আপনার একই সঙ্গে দায়িত্বশীলতা যেটা গণমাধ্যমের পক্ষ থেকে, সেটা আমরা প্রত্যাশা করব। জুলাই পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি বলেও মনে করেন তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জমিয়তে উলামায়ে আমির বলেন, অন্য দলের চেয়ে বিএনপি বেশি আস্থাশীল। দলটি 3বার দেশ চালিয়েছে, তাদের কাছে দেশ নিরাপদ বলেও মনে করেন তিনি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছোট রাজনৈতিক দলগুলো নিজেদের অস্তিত্ব জানান দিতে লড়াই শুরু করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বিএনপির সঙ্গে সমঝোতা হয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের। অন্তর্ভুক্ত করেছি সামনের। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমঝোতার বিষয়ে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নীলফামারী 1 ডোমার ডিমলা, এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নারায়ণগঞ্জ 4 ফতুল্লা, মুফতি মুনির হোসেন কাসেমি। সিলেট 5 জকিগঞ্জ কারাইঘাট, মৌলানা মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ, মৌলানা জুনায়েদ আল হাবিব। এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার। নির্বাচন যেন আপনার অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই বিষয়গুলো দিতে লক্ষ্য রাখবেন, এটা আমরা আশা করি। ইসলামপন্থী দল হয়ে বিএনপিতে যোগদানের কারণ সম্পর্কে জানান জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা উবাইদুল্লাহ ফারুক। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল, ওনাদের সময়ে দেশের যে অর্থনীতি বা স্থিতিশীলতা ছিল, যার কারণে আমরা দীর্ঘদিনের আপনার দেখা হিসাবে এই দেশের আস্থাভাজন একটা দল, যার হাতে এই দেশ সুপুর্দ করা যায়, আমরা জাতীয়তাবাদী দল মনে করি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেলে 14 জনকে গুম রেখে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। 21 জানুয়ারির সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। রিপোর্ট আরও জানাচ্ছেন হাসান জাবেদ। টিএফআই সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠন উপলক্ষে গ্রেফতার 10 সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে 4 জন ব্রিগেডিয়ার জেনারেল, 3 জন কর্নেল ও 3 জন লেফটেন্যান্ট কর্নেল। পরে তাদের উপস্থিতিতে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। একই সাথে 4টি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়। এর আগে আসামিদের অভিযোগ পরে শোনানো হয় এবং তারা দোষ স্বীকার করছেন কিনা এমন প্রশ্ন রাখে ট্রাইব্যুনাল। জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন।
21 জানুয়ারিতে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে। যখন ট্রায়াল শুরু হবে আপনারা দেখবেন একে একে সবগুলো সাক্ষ্য প্রমাণ দিয়েই আমরা এই আসামিদের অপরাধগুলো বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করার সর্বোচ্চ চেষ্টা করব। চিফ প্রসিকিউটর আইনের কথাটুকুই বলেছেন শুধুমাত্র, যে আইনে যেটা বলা আছে আনডিউ কোনো ডিলে অ্যালাউ করা যাবে না। এটা আগেও কখনো হয়নি, এখনও সেটা না যেন করা হয় সেই বিষয়টি তিনি বারংবার কোর্টকে বলেছেন। অভিযোগ গঠনের পর মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য প্রথমে 14 জানুয়ারি দিন ধার্য করা হয়। শুনানির জন্য আসামি পক্ষ আরও সময়ের প্রার্থনা করেন। এ সময় চিফ প্রসিকিউটর তার বিরোধিতা করেন। এক পর্যায়ে তিনি রাগান্বিত হয়ে গেলে ট্রাইব্যুনাল তাজুল ইসলামের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। পরে 21 জানুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়। মামলা ড্র্যাগ করার কোনো ইন্টেনশন আমাদের অন্তত নেই এবং এটা কোনোভাবেই প্রমাণ দেখাতে পারবে না এবং হয় নাই, বিকজ আইনের মধ্যে যেই প্রভিশনগুলো দেয়া আছে, যেই সুযোগগুলো দেয়া আছে ফেয়ার ট্রায়ালের জন্য, আমরা সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে কোর্টের কাছে উপস্থাপন করেছি এবং আমরা কখনোই আইনজীবী হিসেবে কোর্টকে জোর করি না। অ্যাট এনি কস্ট আমরা যদি আদালতের ট্রাইব্যুনালের ডিসেন্সি মেনটেন না করি তাহলে জনমনে এবং এই যে মেম্বার অফ দি পাবলিক এখানে প্রেজেন্ট তাদের মনে একটা মিসপারসেপশন তৈরি হতে পারে এবং আমার বিশ্বাস মাননীয় ট্রাইব্যুনাল কনভিন্সড এবং তাই মাননীয় ট্রাইব্যুনাল বলেছে ভবিষ্যতে এমন আর হবে না। মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারিক আহমেদ সিদ্দিক ও বেনজির আহমেদ সহ 7 আসামি পলাতক আছেন। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মামলা পরিচালনা করছেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ভারত বিদ্বেষী রাজনৈতিক বক্তব্য পরিস্থিতি জটিল করে তুলছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। রাজধানী সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি জানান, ভারত ও পাকিস্তান থেকে 50,000 টন করে চাল আমদানি করা হচ্ছে, যা প্রমাণ করে রাজনৈতিক সম্পর্কের প্রভাব অর্থনীতিতে পড়ছে না। বাইরে থেকে দুদেশের সম্পর্ক যতটা খারাপ দেখানো হয় আসলে ততটা খারাপ নয় দাবি করে অর্থ উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশের সাথে তিক্ত সম্পর্ক চায় না বাংলাদেশ। রমজান উপলক্ষে 10,000 টন মসুর ডাল, খেজুর সহ প্রয়োজনীয় পণ্য আমদানির সিদ্ধান্তের কথাও জানান তিনি। প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় আরও 9 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এ নিয়ে এই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 28 জনে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম এবং জনসংযোগ বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান জানান, মঙ্গলবার বেলা 11:15টার দিকে এই গ্রেফতার কার্যক্রম সম্পন্ন হয়। তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। পুলিশ জানায়, দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত 31 জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার 19 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে 13 জন লুটপাট এবং 4 জন সরাসরি হামলার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। অন্যদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। বিপিএল মাঠে গড়ানোর সময় যখন খুব কাছে, তখন স্থবির হয়ে গেছে ঢাকা সহ দেশের অন্য অঞ্চলের ক্রিকেট কার্যক্রম। রাস্তায় নেমে গেছেন চট্টগ্রামের ক্রিকেটার এবং সংগঠকরা। এই অবস্থায় বিসিবি প্রধান নানা প্রতিবন্ধকতার মুখেও দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কথা বলেছেন। নিলয় মজুমদারের রিপোর্ট। ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে 64 জেলায় লিগ চালুর প্রতিশ্রুতি দিলেও বিভাগীয় শহর চট্টগ্রামে এখনও শুরু হয়নি জেলা লিগ। লিগ দ্রুত চালুর জন্য মানববন্ধন করেছেন চট্টগ্রামের স্থানীয় ক্রিকেটার ও সংগঠকরা। যদিও শুধু চট্টগ্রাম নয়, দেশের 64 জেলায় লিগ চালু করার আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি। খেলোয়াড়দের জন্যই আমরা আছি, খেলোয়াড়দের জন্যই ক্রিকেট। তো আমরা বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি, যে পদক্ষেপগুলো হচ্ছে যে আমরা কিভাবে প্রত্যেকটা জেলায়, আমরা যে ইনফরমেশনটা আমাদের কাছে আছে, 2023-এ 12টা জেলায় লিগ হয়েছে, 2024-এ 24টা জেলায় লিগ হয়েছে, 25-এ এখন শুরু হওয়ার এই পর্যন্ত আমাদের প্রায় 12টা জেলায় লিগ শুরু হয়ে গিয়েছে এবং আমরা চেষ্টা করব 64টা জেলায় যাতে লিগ হয়। এবারে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে যেন লিগ হয়, কেননা লিগই যদি না হয় তাহলে হোয়াটস দ্য পয়েন্ট অফ ক্রিকেট। অনিশ্চয়তায় ঢাকার ক্রিকেটাররাও। প্রথম বিভাগে 8টি ক্লাব অবনমিত হওয়ার পর এবার 10টি ক্লাব সরে দাঁড়াতে পারে দ্বিতীয় বিভাগ লিগ থেকেও। এমন অবস্থাতেও আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী সভাপতি। এটা আপ টু দ্য ক্লাবরা যদি আমরা তাদেরকে প্রত্যেকবার রিকোয়েস্ট করব এবং তাদের জন্য আমরা ওয়েট করব। প্রিমিয়ার লিগের যারা টিম 50 ওভারে খেলে তাদের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে এবং আমরা আশা করব যে সকলেই অন টাইম আসবে এবং বাংলাদেশের 50 ওভার ক্রিকেটের ফরম্যাটটা বাঁচিয়ে রাখার জন্য এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সব ক্লাব একসাথে আসবে এবং 50 ওভারে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবে। চলমান এসব ইস্যু নিয়েই বুধবার অনুষ্ঠিত হবে বোর্ড সভা। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলার অপেক্ষায় রয়েছেন। সুযোগ পেলে যে কোনো পজিশনে অবদান রাখতে চান, এসব কথা বলেছেন বিপিএল এর নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। অন্যদিকে শিরোপা জেতার জন্য সিলেট টাইটান্সের হয়ে মাঠে নামতে চান মোহাম্মদ আমির। আরও জানাচ্ছেন কৌশলী ইয়াসির। জাতীয় দলের জার্সিতে এখনও টি-20 খেলা হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনের। সুযোগটা আসতে পারে আসন্ন টি-20 বিশ্বকাপে। তাই বিপিএলে নিজের প্রতিভার প্রমাণ দিতে চান নোয়াখালী এক্সপ্রেসের এই উইকেট রক্ষক ব্যাটার। তা আমারও অবশ্যই গোল আছে যে আমি টিমের যেখানে যে পজিশনের সুযোগ পাই আমি যাতে কন্ট্রিবিউট করতে পারি। আর আমার কাছে মনে হয় যে আমি যদি ভালো ক্রিকেট খেলতে পারি অবশ্যই ইনশাল্লাহ ভালো সুযোগ আসবে। এদিকে সিলেটে পৌঁছেই টাইটান্সদের অনুশীলনে যোগ দেন পাকিস্তানি তারকা মোহাম্মদ আমির। দলকে শিরোপা এনে দিতে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বাঁ হাতি এই পেসার। আমার লক্ষ্য দলের হয়ে শিরোপা জেতা। বিষয়টা পরিষ্কার। সিলেটের আবহাওয়া বেশ ভালো, শুনেছি রাতে ঠান্ডা থাকে। আমাদের প্রথম ম্যাচই শক্তিশালী দলের বিপক্ষে। অন্যদিকে শক্তির বিবেচনায় কিছুটা পিছিয়ে থাকলেও ভালো ক্রিকেট খেলার প্রত্যয় চট্টগ্রামের কোচের কণ্ঠে। যদি ভালো ক্রিকেট খেলতে পারে ক্রিকেটাররা, আমার কাছে মনে হয় যে রেজাল্ট করা সম্ভব। বিকজ টি-20 আসলে এনিবডিজ গেম। যদি ভালো শুরু করতে পারি, মোমেন্টামটা নিতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে কোনো টিমকে হারানো সম্ভব। আগামী 26 ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএল এর 12তম আসর। কুশলী ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক।